Yeah. Okay, I am So, audible, right? I am audible, right? yep, you're audible. Avantika, I am Avantika is audible. audible too. And I hope I'm audible. Yeah, Avantika, you are audible. তোমাদের তো পাচ্ছি। Okay, very ডেফিনেটলি good. এবার আমি যদি কথা বলি অবন্তিকা? আমি প্রথমত সবাইকে খুব মানে সরি চুল ফুল ধরে টেনে নিন, যা কিছু করে দিন, বাট এই পুরো বিষয়টা যেটা হচ্ছে না, এটা খুব খুব মানে যন্ত্রণাদায়ক। কারণ আগের বার আমি কলকাতা রমরমার পেজ থেকে লাইভ আসতে চাই, আর ঠিক প্রাইম মোমেন্টে আর ঢুকতে পারি না, স্ট্রিম ইয়ার্ড প্রচুর গন্ডগোল হচ্ছে। তো এতক্ষণ যে কেওসটা দেখছেন, এটা একটা ওই ফ্যামিলি ইস্যু মনে করে ভুলে যান। উই আর গোয়িং টু স্টার্ট ইট নাও। And শুরুতেই আমি চন্দ্রদীপ, you want to say anything? Yeah, so Avantika, welcome to our Facebook Live and Chit Chat episode 1. Hopefully, we'll have a good time in the next 30-40 minutes. And Somoshri will take over shortly. So I will continue. Let Somoshri come and take over. সো বেসিক্যালি এখানে অবন্তিকা বিশ্বাসকে নতুন করে চেনানোর কিছু নেই, আমরা অনেক দিন ধরে চিনি, আর খুব কাছ থেকে অনেকে আমরা চিনি। খুব জলি একটা মহিলা, এবং প্রচন্ড প্রচন্ড আবৃত্তি, গল্প, কবিতার মধ্যে, এই জগৎটার মধ্যে থাকতে ভালোবাসে, আমি যেটুকু শুনেছি। তো সোমশ্রী উইল স্টার্ট দিস সেশন এন্ড উই উইল কন্টিনিউ। আমি জাস্ট এইটুকু বলতে চাইছি যে আর 5টা সাধারণ লাইভ যেরকম প্রচন্ড পরিমাণে কোয়েশ্চেন অ্যান্সার চলে, সেটা আমরা করব না। আমরা এখানে চেষ্টা করব ডেফিনেটলি। ক্যাওয়াস করেছি আমরা 5 মিনিট আগেও। হ্যাঁ, ক্যাওস হয়েছে, একটা প্রচন্ড ক্যাওস হয়েছে। আই এম সরি ফর দ্যাট। এই বিষয়টা সত্যি আমি খুব ইনএক্সপিরিয়েন্সড, আমি হয় না এমনি ঢুকতে পারছিলাম না লাইভে, তারপর অনেকক্ষণ পর ঢুকতে পেরেছি, এরকম একটা বিষয় হয়েছে। শুরুতে যেটা বলতে চাই যে লোকজন কোথায়, তারপর দেখছি অলরেডি লাইভ, আমি শুনতে পাচ্ছি না। সো হ্যাঁ, আগামী 30-40 মিনিট একটা এখানে কিছু ঘটবে, মানে যা কিছু ঘটতে পারে। এটা কোনো প্রিডিফাইন্ড প্ল্যাটফর্ম নয়, এখানে কোনো সেট অফ কোয়েশ্চেন্স কারোর মধ্যে রেডি নয়, মাথা যা আসছে সেটাই আমরা বলছি। আর মানে চেষ্টা করবো অবন্তিকা যাতে কিছু খারাপ না মনে করে, কারণ প্রশ্ন আদি এরকম আমরা কেউ সেট করে রাখিনি, আমরা জাস্ট র্যান্ডামলি জিজ্ঞেস করবো, জানবো, প্রচন্ড আনন্দ, হাসি ঠাট্টা, গল্পের মধ্যে পুরো সেশনটাকে রাখবো। এন্ড সোমশ্রী, প্লিজ স্টার্ট। ক্ষীরোদমণি দেবী, আপনি কেমন আছেন আগে বলুন, সেটা খুব জানতে ইচ্ছে করছে। ভালো চলছে জীবন, দৌড়চ্ছে, লকডাউনের পরে সমস্ত ঠিকঠাক হয়ে গেছে, মজায় আছি। বাহ, আর নতুন বছরটা কেমন ভাবে শুরু হলো, সেলিব্রেট করা হলো? নতুন বছর বাড়িতে এমনি ফ্যামিলি পিকনিক হয়, প্রচুর নেচেছি আমি, দাদার গার্লফ্রেন্ড সবাই মিলে, প্রচুর আনন্দ করেছি, মজা করেছি। ইট ওয়াজ আ গুড স্টার্ট। বাহ, নাইস টু মিট ইউ। ফার্স্ট টাইম তোমার সাথে আমি ডাইরেক্টলি কথা বলছি, সেটা খুব ভালো লাগছে। তোমার ফার্স্ট সিনেমাতেই তোমার অ্যাক্টিং এর জাদু আমরা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, মোস্ট ওয়েলকাম। তোমার যদি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো, যে কিরকম তোমার জার্নিটা ছিল। শুনেছি তুমি ছোট থেকেই অ্যাক্টিং কে খুব ভালোবাসতে, তারপর তুমি অ্যাক্টিং মানে একদম রূপলি সিনেমার পর্দায় জায়গা পাও, তারপর মানুষের মনেও জায়গা করে নাও। তো জার্নিটা কেমন ছিল? পর্দায় আসার জার্নিটা অতটা ইজি ছিল না, অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে, যেটা সবারই যায়, মানে আমি স্পেশাল কেউ না যে আমারই একার প্রচুর স্ট্রাগল জীবনে ভাই আমি প্রচুর ঘাম ঝরিয়েছি, তা নয়, প্রত্যেকেরই যায়। আপস এন্ড ডাউনস ইজ এ পার্ট অফ লাইফ, আর ওটা না থাকলে সাকসেসের আনন্দটাও অ্যাজ এ নেই। তো একদম ছোটবেলায় আবৃত্তি দিয়ে শুরু, আবৃত্তি দিয়েই সবকিছু। আমি সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে আবৃত্তি শিখতাম, এখনো শিখি, আগামী দিনেও শিখবো। তো স্যার নান্দিকারে ছিলেন, তো স্যারকে দেখে এইদিকে ইন্টারেস্টটা গ্রো করা, তারপরে ধীরে ধীরে মডেলিং, সিরিয়াল, টেলিফিল্ম, ফিল্ম, তারপর ধীরে ধীরে ফিল্ম, এইভাবেই জার্নিটা এগিয়েছে। আচ্ছা, ওয়াও ওয়াও, মানে একদম ছোট থেকেই এই জগতের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো, এই আর্ট একদম ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে একটা আমার এখানে একটু আচ্ছা তুই বলছিলিস, বলে না আমি শুনছি।
ছোট থেকেই এইসব ছিল, বিকজ আমার প্রতিদিন নতুন নতুন কিছু দরকার হতো, যেটা আর কোনো জবে হওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু right. এই প্রফেশন মানে প্রতিদিন একটা করে নতুন জীবন, একটাই জীবনে অনেকগুলো জীবন কাটানো যায়, তো অ্যাট্রাক্ট করেছিল সব থেকে বেশি। একদম আচ্ছা, রোজ আমি একটা একটা ছোট্ট একটা নতুন নতুন অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আচ্ছা, আমি একটাই প্রশ্ন করব যে আমি শুনেছি তুমি ছোটবেলা থেকে নাকি ওই রূপলী পর্দা বা টিভি স্ক্রিনে কোনো চরিত্রকে মানে তুমি ঢুকে গিয়ে ওখানে অভিনয় করবে, এরকম একটা বিষয় আসে ছোট্টখাট্ট ছিল। আর এই ছোট্ট অবন্তিকা বিশ্বাস থেকে ধাপে ধাপে আস্তে আস্তে রসগোল্লা মতো একটা বড় প্রোডাকশনের অবন্তিকা বিশ্বাস, ক্ষীরোদমণি দেবী হয়ে ওঠার এই জার্নিটা যদি আহ কিছুক্ষণে কথায় আমাদের মানে এই ছোট্ট জার্নিটা অবশ্য একটা খুব লং জার্নি, তাও যদি বলা যায়। যখন কাজ করছিলাম বেসিক্যালি অডিশন দিতাম, তারপর লুক টেস্ট হতো, তারপর সিলেক্ট হলে কাজ করতাম। এবার একটা যখন কাজ করতাম হয়তো ওখান থেকে কারোর ভালো লাগলো, তারপর আরেকটা অডিশন, এরকম করে জেনারেলি এগিয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি ইউজ করে লোকজন, এখন পোর্টফোলিও, ছবি, এইগুলো সমস্তই সোশ্যাল মিডিয়ায় লোকজন ট্রান্সফার করে নেয় হোয়াটসঅ্যাপে। তো আমি যখন ছোট ছিলাম তখন এতটা এই হোয়াটসঅ্যাপ ফেসবুকে এই জিনিসগুলো হতো না। তখন যেটা হার্ড কপিজ হতো ছবি, আর ছবির পিছনে নাম, ঠিকানা, ফোন নাম্বার ওগুলো লিখে সমস্ত যে স্টুডিও গুলো আছে, যেরকম দাসানি হোক, ইন্দ্রপুরী হোক, ভারতলক্ষ্মী হোক, সমস্ত স্টুডিওতে তখন প্রচুর কাজ একসঙ্গে চলতো, এখনো চলে। তো সবকটা হাউসে হাউসে গিয়ে দিয়ে আসা, তো ওইভাবে কাজ হতো। আর তখন ওগুলো দেখে অ্যাকচুয়ালি মানে কোনো, ধরো একটা নতুন চরিত্র এসছে কোথাও, বা কিছু একটা সিরিয়াল শুরু হবে বা কোনো কাজ শুরু হবে, ওরা দেখতো কি কি ছবি আছে স্টকে, তো দেখে যদি ওদের ক্রাইটেরিয়া ম্যাচ করতো তখন দে ইউজ টু কল আপ। তো ওইভাবে অডিশন গুলো হতো, ওভাবেই এগোনো। এবার রসগোল্লাটা খুবই হঠাৎ করে হয়েছে জীবনে, মানে আমি যখন অডিশনটা দিতে যাই আমি জানতামও না কি প্রজেক্ট, আদৌ সিনেমা না সিরিয়াল না কি হচ্ছে, কোনো আইডিয়া ছিল না। জাস্ট একটা কাস্টিং কল আসে হোয়াটসঅ্যাপ, সৌরভ দা বলে একজন আমার খুবই ক্লোজ একজন দাদা, তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল ফর অল দ্য নিউ কামার্স। ওখানে প্রচুর ডিরেক্টর আছে, কাস্টিং ডিরেক্টর আছে, সমস্ত নিউ কামার্সরা আছে। তো নেটে একটু প্রবলেম হলো, হ্যাঁ, তো সবাই মিলিয়ে ওই গ্রুপটা হয়। ওই গ্রুপটাতে কি হয়, নিয়মিত কাস্টিং, আবার নেটে কি হচ্ছে জানি না, আমি বারবার করে বাম্পার দিচ্ছি। তো নো ওই প্রবলেম, গ্রুপ, নো প্রবলেম। তারপরে যাওয়া, পাভেলদার সঙ্গে দেখা হয়, একটা প্রাইমারি সিলেকশন, তারপরে 2 বছরের একটা অডিশন প্রসিডিওর চলে, তারপরে ফাইনালি রসগোল্লা হ্যাপেন্ড। আর তারপরে তো হ্যাঁ, মানে প্রচুর প্রচুর হাউসফুলস পেয়েছি, সেটাই সাকসেস, এত মানুষ ভালোবেসেছে, এই আর কি। Wow, it was incredible. It was really, really incredible. And বলে রাখি that you are an inspiration to many. মানে many, কারণ এই টলিউড জগৎটা, এই সিনেমা জগৎটা, মানে অনেকে এখন না ভাবে যে অনেক অনেক অনেকটা হয়তো মানে বয়সে যাওয়ার পর এটা অ্যাচিভ করা যায়, এই বিষয়টা এখনো নাকি অনেক অনেকটা সময় লাগে। বাট you have proved that all it requires are dedication, hard work, and being completely loyal to the thing, being completely loyal to what you want, and it's really incredible. Shomashri? একদম সহমত। আর ওর কাজ, আমি যখন ওর প্রথম কাজে আমি দেখি ওকে সিনেমায়, তখন তো আমি এতটা কখনো ভাবিনি যে এরকম ভাবে আমরা একসাথে গল্প করতে পারবো। কিন্তু ওই প্রথমেই মানে একদম নজর কেড়েছিল মানুষটা। আর এত সুন্দর, এত মিষ্টি ভাবে পুরো পারফর্ম করেছে ও পুরো সিনেমাটায় শুরু থেকে শেষ। মানে ভবিষ্যতেও মানুষ অনেক দীর্ঘ বছর তোমাদেরকে মনে রাখবে, তোমাকে হোক কিংবা পুরো টিমের কাজ। আর পাভেল ভট্টাচার্যের তো কাজ অত্যন্ত ভালো। এই রসগোল্লা হোক কিংবা আমরা আরেকটা মুভিও দেখেছি, বাবার নাম গান্ধীজি, বাবার নাম গান্ধীজি, হ্যাঁ, পাভেলদার ফার্স্ট সিনেমা। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো কাজ। আর সেখানে তোমার যে পাভেলদার সাথে একসাথে কাজ করা, সেখানে কি রকম এক্সপিরিয়েন্স ছিল? পাভেলদার সাথে ওয়ার্কশপ ঘটনা অদ্ভুত, মানে পাভেলদা ফিজিক্যালিটিতে বিশ্বাস করে, মানে
যেটা স্ক্রিনে দেখাচ্ছে ওটা আগে তুমি এক্সপিরিয়েন্স না করে ওটাও দেখাতে দেবে না। যেরকম আমরা দিনের পর দিন রসগোল্লা বানানো অব্দি শিখেছি, মানে বলতো যে যেই জিনিসটা নিয়ে সিনেমা, সেটাকে যদি তোরাই না ভালোবাসতে পারিস, দর্শক কখনো বিশ্বাস করবে না যে তোরা ওটাকে ভালোবাসিস। তারপরে ভাত মেখে খাওয়ানোর যে সিনটা ছিল বা সিনগুলো ছিল, তো পাভেলদা বলেছিল যে প্রত্যেকদিন কাউকে একটা করে মেখে খাওয়াবি আর আমাকে ভিডিও করে পাঠাবি, বিকজ একজন যে প্রথমবার কাউকে মেখে খাওয়াচ্ছে তার যে বডি ল্যাঙ্গুয়েজ হবে, সে যেভাবে মুখ মোছাবে, যাই হবে সেটা ডিফারেন্ট, আর যে ওটা করে করে ইউজ টু সেটা ডিফারেন্ট। তো সমস্তটাই আমাকে শিখতে হচ্ছে, মানে লাইফ হ্যাকস শিখিয়েছে আমাকে, কি করে খাওয়াতে হয় মানুষকে, কি করে তুমি সেলাই করবে, কি করে তুমি নারকেল কুড়াবে, শাড়ি পরে কি করে দৌড়ানো যায়, সমস্ত কিছু করা যায় জীবনের, এসব সব আমাকে করে করে শিখতে হয়েছে। মানে যেই 2 বছর আমি প্রসিডিওরের মধ্যে ছিলাম, সেই 2 বছর স্কুল টাইমটা বাদ দিয়ে আমি অলমোস্ট সব সময়টাই শাড়ি পরে থাকতাম, যাতে ওই বডি ল্যাঙ্গুয়েজটা বসে যায়। ওয়ার্কশপ ইভেন্ট সমস্তটাই। আর পাভেলদা যখন সকালবেলায় ফিল্ড প্র্যাকটিস হতো আমার, তখন 3 পাক করে দৌড় করাতো আর তারপরের পাকটা হাঁটাতো উইথ অ্যাক্টিং। তো এইসব অনেক অত্যাচার করেছে, যেগুলো আমাকে আরো বেটার থেকে বেটার বানিয়েছে। হ্যাঁ একদম একদম রিয়েলিস্টিক। হ্যাঁ, মানে সন্ধি খুব সত্যি খুব সুন্দর। মানে পুরো বিষয়টাকে যদি আমরা ঠিকঠাক ভাবে গোছাই, এই যে আস্তে আস্তে এই রসগোল্লার এই জায়গাটা এই পৌঁছানো, এটা খুব মিষ্টি এবং খুব সুন্দর, মানে রসগোল্লার মতোই প্রচন্ড মিষ্টি। আর একটা কথা আছে যেটা হলো, আম, আমরা শুনেছি তোমার নাকি একটা ছোট্ট ফোবিয়া আছে। সেই ফোবিয়াকে কেন্দ্র করে একটা খুব ইন্টারেস্টিং বিষয়ও আছে পুরো ছবিতে। যে ছবিতে একটা সিন খুব আইকনিক, একটা সিন, যে সিনটার না শুধু ট্রেলারে আছে, পুরো ছবিটার একটা, বলতে পারো আমি যদি পুরো ছবিটাকে বিভিন্ন ভাগে বিভিন্ন স্টিল পিকচার্সে ভাগ করি, তাহলে ওই মোমেন্টটাও একটা খুব আইকনিক মোমেন্ট। সেটার ব্যাপারে যদি তুমি কিছু বলো। এইগুলো হচ্ছে যখন ডিরেক্টর জেনে যায় মানুষ কিসে ভয় পায়, আর তাকে ইচ্ছে করে ফাঁসানোর একটা চেষ্টার থাকে মানুষের, পুরো টিমের রাদার এরকম একটা মনোবৃত্তি থাকে যে একে আজকে ফাঁসিয়েই ছাড়বো, একে ঝামেলায় ফেলবো, এর লেগ পুল করবো, তখন এরকম জিনিসপত্র ঘটে। এরকম কোনো কিছু স্ক্রিপ্টে ছিল না, কোশমিন কালেও ছিল না, কোনোদিন এক্সিস্ট করতো না। যেদিন থেকে তাই? জানা গেল আর বার্থ যে ফোবিয়া আছে, সেদিন থেকে এদের মনে হলো না, কিছু একটা প্রবলেমে পড়ে। তো আমি জানতাম না, আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ওফ আজকে শুটিং, 4টে থেকে মেকআপ, খুব মজার বিষয়, খুব মজা হবে, আনন্দ হবে, লাঞ্চ করবো, খাবো দাবো, তারপরে শুট টুট শেষ করে সবাই মিলে বাসে মজা করতে করতে বোলপুর থেকে ফিরবো। এসব একটা মনোভাব নিয়ে আমি সকাল থেকে স্ক্রিপ্ট টিপ করছি। হঠাৎ করে শুনলাম অনেকগুলো পায়রা এনেছে, যেটা আমাকে ধরে উড়াতে হবে। আমি বাসে ভেবেছি আর কি মারছে, প্রতিদিনই মারে, আজও মারছে না। দেখলাম যে না, এটা সত্যি। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আর করতে পারছিলাম না। তারপর আমাকে ডেকে বোঝানো হলো বসিয়ে, যে দেখ সিনটা খুবই সুন্দর দেখতে লাগবে। বললাম হ্যাঁ, সবকিছু বাজের মধ্যে এটা সত্যি যে সিনটা খুব ভালো দেখতে লাগবে আলটিমেটলি। তো বললাম ঠিক আছে, অ্যাকশন বলার জাস্ট 1 মিনিট, মানে 1 মিনিট বেশি হয়ে গেল, 1 সেকেন্ড আগে আমাকে দেবে, অ্যাকশন বলবে, আমি উড়িয়ে দেবো। তো ফার্স্ট বার হলো সিনটা, উজানদা ওই উল্টো দিকটা দাঁড়িয়ে দেখছিল, তো আমাকে বললো তুই একটু আয় এদিকে আয়, তুই এবার দেখ মনিটরে তুই কিরকম মুখটা বানিয়ে রেখেছিস। আমি দেখে বুঝলাম যে হ্যাঁ, একদম বোঝাই যাচ্ছে প্রচন্ড ভয় পাচ্ছি। তারপর যাই হোক, সেকেন্ড টেকটাতে অনেক কষ্ট দিয়েছিলাম টেকটা, আর ওই টেকটাই পুরো এখনো রয়েছে, এখনো গানটা বাজলেই দেখা যায়। অনেক কষ্ট হয়েছিল আমার। না মানে ভাবা যায়, ভাব তুই সমশ্রী, মানে আমরা ভয় পাই জেনারেলি, রাইট? মানে আমি পার্সোনালি আরশোলাকে ভীষণ ভয় পাই। এই উড়ে বেড়ানো একটা প্রাণী যেটা হঠাৎ করে আমার গালে বসতে পারে, মানে খুব ভয় লাগে, টেরিবলি ভয় আছে। মানে দূর থেকে আরশোলা দেখলে মাকে বলি, মা চটি দিয়ে ওটাকে তুমি সরাবে, মারবে, যাই করো না কেন, হত্যা করো, আমার কিছু যায় আসে না, আমি ওখানে যাবো না। খাটের হ্যাঁ, এটা হয়। আর সেই হঠাৎ করে এরম একটা ফোবিয়া, তো আর ছোট বড় এসব প্রাণী দেখে হয় না, ফোবিয়াটা ফোবিয়া, ভয় যখন আছে সেটাকে নিয়ে জমিয়ে ভয় আছে। আর সেই ভয়টার মধ্য দিয়ে, আর খালি ছবির ক্ষেত্রে ভয়টাকে হাতের মধ্যে পাখি, যে মানুষটা পাখিকে ভয় পায়, সে হাতের মধ্যে পাখিটাকে রেখে ছাড়লো, এবং দ্যাট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মোমেন্ট of the entire movie. Hats off to you. It's really something you did. It's really something you did. এটাই আমাদের দেখায় যে if we really want to do something, আমরা যদি সত্যি করে কাজ খুব ডেডিকেটেডলি করতে চাই, তাহলে আমরা সেটা করতে পারি। There are no excuses behind it. আর যদি কোনো এক্সকিউজ থেকেও থাকে, সেটাকে ওভারকাম করে করা যায়। So hats off to you.
really hats off to you. It was a really an achievement. আর True. রসগোল্লায় ক্ষীরোদমণি মিষ্টি খেতে ভালোবাসে, মানে বলা যায় কি এই মিষ্টি খাওয়ার ভালোবাসাকে কেন্দ্র করেই এই রসগোল্লা বানানো এবং এই জার্নিটা। হুম সত্যি করে রিয়েল লাইফের অবন্তিকা বিশ্বাস মিষ্টির প্রতি কতটা আসক্ত? হ্যাঁ, মিষ্টি খেতে ভালোবাসি প্রচন্ডই, কিন্তু রিসেন্টলি এসপ্ল্যানেড গেছিলাম। তো আমরা গেছিলাম কিছু দেশে খেতে, তো আমরা জানতাম না এরকম ম্যাজিক ঘটবে। তো আমরা গিয়ে আচ্ছা। প্রচুর মিষ্টি, রসগোল্লা, এটা ওটা হ্যান ত্যান খেয়ে যখন টাকা দিতে যাচ্ছিলাম, তখন বললো যে ম্যাডাম আপনি প্লিজ টাকা দেবেন না। অনেক জোর করা হলো, কিছুতেই না। এইবারে শুটিং এর সময় যখন জানা গেছিল আমি খেতে খুব ভালোবাসি, তখন ধীমান দাস, যে এখন কর্ণধার কেসি দাসের, তিনি বলেছিলেন যে ঠিক আছে পুরো লাইফ টাইমের জন্য মিষ্টি ফ্রি। তো আমি ভেবেছিলাম মজা করে বলছে, তারপরে এটা এখন প্রুফ হয়ে গেছে যে না, এটা সত্যি। তো হ্যাঁ, এই ব্যাপারটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। গিয়ে আমি ফ্রিতে মানে রসগোল্লা খাই মণিদেবী হওয়ার সুবাদে। কেসি দাসে তার মানে আমরা তোমার সঙ্গে গেলে মোটামুটি এটা কি পেতে ফেতে পারি, মানে জেনারেলি তো কেসি দাসে গিয়ে মিষ্টি মিষ্টি ঠিক একটা মানে কেসি দাস না বাবা, পাড়ার মিষ্টির দোকানই ভালো, পয়সা করে একটুখানি পকেটে তো একটু কম সম আছে, তো এটা কি হতে পারে কোনোদিন, মানে তাহলে হওয়া যায় আর কিছুই না। ছেলে তো ব্যবসা কমাবো, মানে বুঝতে পারছি না এথিক্যালি ঠিক কিনা। না, এটা প্রচন্ড সম্মানের একটা বিষয়। আর আমি কেসি দাসকেও ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টা করে, একটা যে এই রসগোল্লার উপর যে আহ, বাঙালি এই বিষয়টা যে রসগোল্লাকে কেন্দ্র করে এই যে ক্রেজ, এই যে ভালোবাসা, এই যে মিষ্টির মানে জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি, হাতে প্যাকেটে রসগোল্লা, কেউ কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে, হাতে রসগোল্লা, সেই জমিয়ে রসগোল্লা রস থেকে শুরু করে রসগোল্লা নিংড়ে খাওয়া থেকে শুরু করে ভর্তি রস ভরা রসগোল্লা খাওয়া, এটা একটা একটা বিশাল ব্যাপার। আর সেই বিশাল ব্যাপারে একটা ক্যারেক্টার তুমি। এন্ড হ্যাঁ, ডেফিনেটলি শুনে খুব ভালো লাগলো। তোমার সে কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম যে শুনেছি যে রসগোল্লা মুভিটা হতে হতেই আমাদের কালিকা প্রসাদ মারা যান। তো শুটিং এর সময় কি তোমার ওনার সাথে কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা এখনো মনে আছে এরকম কিছু? কিছু আগেই উনি মারা যান, সেটা খুবই ব্যাড লাক আমাদের কাছে, পুরো সমগ্র রসগোল্লা টিম না, পুরো জগৎ, আমাদের পুরো ইন্ডাস্ট্রির কাছে এটা অনেক বড় মানে হারিয়ে ফেলা। কিন্তু আমি ছোটবেলায় কাজ করেছি ওনার সঙ্গে। স্টার জলসার শুভারম্ভ বলে একটা টেলিফিল্ম হয়েছিল, তখন এক মাসের পুজোর জলসা করতো, প্রতি দিন একটা করে টেলিফিল্ম হতো। তো ওটা যে ফার্স্ট টেলিফিল্মটা হয়েছিল শুভারম্ভ, তো ওখানে ওনারা মানে পুরো দোহার ব্যান্ডটাই গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে এসেছিল ওই শুটটাতে। তো তখন দেখা হয়েছিল ওদের সঙ্গে। তারপরে রসগোল্লার প্রমোশনে যখন দেখা হয়, তখন ওরা মানে চিনতেও পেরেছে। আর দোহারে একজন আছেন, তিনি ওদের ধুনুচি নাচের স্পেশালিস্ট। তো উনি আমাকে দেখালো লিটারালি বের করে যে এই মেয়েটাই তুই না, আমার কাছে দেখ এখনো ছবিগুলো আছে। তো হ্যাঁ, সেই সময় দেখা হয়েছিল, আর খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি খুব ছোট ছিলাম, 4-5 পড়তাম হার্ডলি। তো আমাকে ওরা ধুনুচি নাচ শিখিয়েছিল, খুব মজা করেছিলাম আমরা। বাহ, তার মানে ভালো একজন রসগোল্লা মানে তৈরি করার সঙ্গে সঙ্গে তুমি ভালো ধুনুচি নাচও জানো। আর এই যে অভিনয়ের এক্সপিরিয়েন্স, এই যে বিভিন্ন মানুষের সঙ্গে অভিনয় করা এবং এই জগৎটার মধ্যে থেকে আমরা তো খালি অভিনয় শিখি না, তুমি খালি অভিনয় শেখোনি, তুমি অভিনয়ের সাথে সাথে আরো অনেক জিনিস শিখেছো, যেগুলো তোমার মনে হয় কি যে এগুলো হয়তো অন্য জায়গায় থাকলে আমি এগুলো শিখতে পারতাম না, মানে এগুলো অভিনয়ের দৌলতে আমি আরো অনেক কিছু শিখেছি। এই আরো অনেক কিছুগুলো যদি কয়েকটা বল, মানে এই অভিনয়ের জন্য। হয়তো এই ফিল্ডে আসতে গিয়ে বা শিল্প চর্চা করতে গিয়ে অনেকটা পক্ষপাতী হয়ে গেছে, যেটা হয়তো অন্য প্রফেশন থাকলে হতাম আমি জানি না, এটার সুবাদে এটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এমনি তোমাকে আমার দেখে যেটা মনে হয় তুমি খুব মানে চটপটে, মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাও, এরকম একটা পার্সোনালিটি। তো সেটা কি আরো বেড়েছে তোমার এই অভিনয় জগতে আসার পর, নাকি একই আছে? হ্যাঁ, একটু বাফার হচ্ছিল। হ্যাঁ, এখনো হচ্ছে, তোমার পিকচারটা স্টিল হয়ে রয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে, ফাইন।
ওকে, হ্যাঁ আমি কি বললাম শোনা গেল না রিপিট করব? না, একবার রিপিট আবার করো, আমি হুম। হ্যাঁ আমি বলছি যে তোমাকে দেখে আমার যেটা মনে হয় তুমি খুব চটপটে একদম লাফালাফি করতে ভালোবাসো এরকম একজন মানুষ, এবং খুব কথা বলতে ভালোবাসো, চট করে মানুষের সাথে মিশে যাও। তো এই অভিনয় জগতে আসার পর কি এটা বেড়েছে নাকি একই রকম আছে? না, আমি বরঞ্চ আচ্ছা, ওকে বেরিয়ে গেল রে। না, একটা আমি পার্সোনাল বেশি চটপটে, অনেক বেশি কথা বলতে ভালোবাসি বা এমনি বাড়িতে, কিন্তু আমি সেটে থাকলে বা থাকলে জেন্টালি চুপচাপ থাকি। তার কারণ টেনশন থাকে যে শট কেমন যাচ্ছে বা যাচ্ছে না, ওটা করি আর কি, ফাজলামি করি, বাট পার্সেন্টেজটা একটু কম, বেশি ওই স্ক্রিপ্ট পড়েই সময় কেটে যায়। আচ্ছা, বুঝলাম। আর হ্যাঁ, মানে এই সবগুলো দিক প্রচন্ড, মানে খুব ভালো লাগলো বিষয়গুলো। সমস্যা কি বলিস, ভীষণ ভালো লাগছে সিরিয়াসলি, কারণ আমরা হ্যাঁ। জেনারেলি এই স্ট্রাগলটার ব্যাপারে কিন্তু জানতে পারি না। বল, আমরা দেখি যে একটা মানুষ রূপলী পর্দায় অভিনয় করছে, কি অসাধারণ অভিনয় করছে, হ্যাঁ এখানে খুঁত আছে, ওখানে আমরা খুঁত ধরি, হয়তো আমরা খুঁত ধরি, আমরা তাকে ক্রিটিক্যালি জাজ করার চেষ্টা করি, কিন্তু ওই জায়গায় পৌঁছানোর জন্য যে এই ধাপে ধাপে স্ট্রাগলটা, এটা কোথাও আমরা মিস করে যাই, আমরা দেখি না, আমরা ওভারলুক করে যাই। আমরা মনে করি যে সবাই ইন বর্ন হয়তো এই ট্যালেন্টটাকে নিয়ে জন্মায়, আর তারা হয়তো কোনো রকম ভাবে সুযোগ পেয়ে যায়, কিন্তু এটা না। এটার জন্য যে প্রচুর হার্ডওয়ার্ক থাকে, প্রচুর ডেডিকেশন থাকে, আর সব থেকে বড় কথা হলো ওই রাস্তা দিয়ে যে যায় বলুক না কেন, সেটার মধ্যে দিয়ে এই চলাটা থাকে। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, অবন্তিকা আমাদের আজকে বললো। আর হ্যাঁ, আমরা আর এই অয়নের কথাটা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে যে অয়ন্তিকা তুমি এখন তো অনেকটাই ছোট, বোধহয় কলেজ স্টার্ট করেছো না, ফার্স্ট ইয়ার, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, তো এই এতদিনের যে একটা অভিনয় জগতে চলে আসা, তার সাথে যে নর্মাল যে ডেইলি লাইফ, তার মধ্যে কি চেঞ্জেস এসছে যেটা আগে ছিল না? কতটা ডেইলি পরিচয়ের লাইফে এসেছে তেমন নয়, শুধু মাঝে মাঝে আমি এখনো পাবলিক বিকেলে যাতায়াত করি, প্রচুর ঘোরাঘুরি করি, সাইকেল নিয়েও এখনো ঘুরি, মানে আশপাশে যাই হোক প্রচুর ঘোরাফেরা করি। মাঝে মাঝে একটা জিনিস যেটা হয়, আগে লোকজন চিনতে পারতো না, এখন চিনে যায়, তো থেকে বলে ভালো লেগেছে অভিনয়, এইটুকুই যা পারতো, আদারওয়াইজ সেরকম নেই, বিকজ মানুষ একটাই, কটার ফেজ হবে সেটার, যেমন ওখানে থাকি এখানেও তেমনই থাকি। বাহ, ভালো। এন্ড হ্যাঁ, মানে প্রথমত তো আমি যেটা সব থেকে আর যেটা বলা হয়নি, সবার আগে যেটা বলার কথা ছিল, ধন্যবাদ, লাইক লিটারালি থ্যাংক ইউ এই সময়টা আমাদের দেওয়ার জন্য। কারণ আমার কথা কি কাটছে? হ্যালো, শুনতে পাচ্ছ? মোটামুটি শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, যেটা বলছি সেটা হলো ধন্যবাদ এই সময়টা আমাদের দেওয়ার জন্য, কারণ আমরা জানি যে তুমি লিটারালি বিজি থাকো। হ্যাঁ, যদি কোনো কথা মিস হয়ে যায় আমাকে আরেকবার বলতে বলো, ওকে? ওর মনে হয় নেটের সমস্যা হচ্ছে, দেখ নেটের সমস্যা হচ্ছে, এটা সব জায়গায় এখন, মানে এত বাজে একটা অবস্থা হয়ে রয়েছে না নেটের, বাফার করছে এখন। নো প্রবলেম, আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যে তার মধ্যে আমরা বলি, সমস্যা কি মনে হয় যে এতক্ষণ আমরা এই কথাগুলো শুনলাম, এতক্ষণ জানলাম যে এই পথ চলাটা কিরকম ভাবে হয়, তোর কি মনে হয় যে মানুষ আজকে যে এই একটা সময় ছিল যেখানে বাংলা ছবি দেখতে যেত না, এটা ছিল একটা সময় যেখানে মানুষ প্রেফার করতো বলিউড, হলিউড, বাট বাংলা ছবি দেখতে যেত না। এখন সেখানে বাংলা ছবি দেখতে যাওয়া, এখন সেখানে সেই পরিবেশটাকে নিয়ে একটা আনন্দ করা, এবং সত্যি কিছু আইকনিক ফুটস্টেপস রেখে যাওয়া, এই বিষয়টা সত্যি একটা ইনক্রেডিবল ব্যাপার এখন আমাদের চলছে। অবশ্যই, এবং এখন আমার যেটা নিজের পার্সোনালি মনে হয় যে এখন দর্শক আরো বাড়ছে, কারণ ছবির ধরন পাল্টাচ্ছে। এখন যেটা আনরিয়ালিস্টিক হতো, যে এই উড়ে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে, কিংবা দেয়াল ভেঙে যাচ্ছে, একটু টাচ করতেই হিরো এই
লাফিয়ে পড়ছে অন্য কোথাও, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে যত বেরিয়ে আসছে সিনেমা ইন্ডাস্ট্রি আর মানুষের জীবনটাকে তুলে ধরছে, তত মানুষ আরো কানেক্ট করতে পারছে। একবার ছোট্ট কাটছি, অবন্তিকা ব্যাক স্টেজে মানে চন্দ্রদীপকে একবার বল ওকে ঢোকাতে বিষয়টা, কোথাও একটা ও ব্যাক স্টেজে হয়তো রয়েছে, এবার একে এন্ট্রিটা নিতে, এটা করাতে চন্দ্রদীপকে একবার বল। এক মিনিট বিষয়টা আমাকে এত শুনতে হবে, একটা জানিস তো বাইরে আছে, এক মিনিট। হ্যাঁ, একবার কাইন্ডলি বল, কারণ এটা হচ্ছে, নেটের সমস্যাটা হচ্ছে এখানে, আমাদের কারোর হাতে কিছু নেই। এন্ড এবার আমি বলি কি, সবাই যারা দেখছো, যারা এই লাইভটা মানে দেখছো এবং শুনছো কথাবার্তা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা এবার লিখে ফেলো, কারণ এবার আমরা একটুখানি ওই কোয়েশ্চেন অ্যান্সার বিষয়টার মধ্যে দিয়ে যাব। তার আগে দেখা যাক। কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওকে ইউ আর হিয়ার। মানে নেটওয়ার্ক ফর ডিসকাশন নাও। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটুখানি চ্যাট বক্সে প্লিজ লিখে দাও। আমি এখানে দেখতে পাচ্ছি অদিতি অলরেডি লিখেছে, হ্যালো অবন্তিকা, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর কো-অ্যাক্টরস। মাই co-actors were excellent and brilliant প্রত্যেকে। এক কথায় বলতে গেলে ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স। তাছাড়া ভীষণ মজা করতাম, মুজানদা সারা দিন আমার লেগ পুল করতো। পুরো ডিরেক্টোরিয়াল টিম প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসতো। তাছাড়া খরাজদার সঙ্গে প্রচুর ভালো মুহূর্ত আছে, কারণ মাঝখানে সেট চেঞ্জ, লাইট চেঞ্জ অনেক সময় যেত। তো তখন আর কি আমরা কেউ মেকআপ রুমে ফিরে যেতাম না, আমরা এই সেটে একসাথে গোল করে বসে আড্ডা দিতাম। তারপরে পাভেলদার অ্যানিভার্সারি গেছিল, আমরা একসঙ্গে কেক কেটেছি। খুবই ভালো সময় গেছে। আর কিছু একটা যদি মনে হতো ওদের যে এইটুকু ইম্প্রোভাইজ করে দিলে অভিনয়টা আরো ভালো হবে, প্রত্যেকে সেটা করেছে, করে দেখিয়ে দিয়েছে যে এইটা অ্যাড কর, এভাবে কর, ভালো হবে। প্রত্যেকে চেষ্টা করে গেছে আরো যাতে বেটার হয়। তো ওইটা আমার কাছে অনেক বড় পাওয়া। এত ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে প্রত্যেকে, আমাকে এত হেল্প করেছে। তো হ্যাঁ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ অদিতি, থ্যাংক ইউ অবন্তিকা। আর কারোর কোনো প্রশ্ন আছে? চন্দ্র? অদিতির আরেকটা প্রশ্ন আছে। অদিতি প্রশ্ন করছে, এই ইন্ডাস্ট্রিতে তোমার কেরিয়ার কিভাবে শুরু হলো, সেগুলো যদি একটু শেয়ার করা যেত। এটা আমরা আলোচনা করছিলাম। এটা হয়ে গেছে অদিতি, তুই যদি প্রথম থেকে শুনে থাকিস তাহলে সি সেড ইট অল, যে কিভাবে জিনিসটাকে আস্তে 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 একটা ছোট্ট একটা স্যাপলিং থেকে বিষয়টা কি করে আজকে একটা ক্রমশ গাছের দিকে এগোচ্ছে, একটা খুব একটা বিউটিফুল জার্নি। আর কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, মানে কোয়েশ্চেন খুব করি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যারা কলকাতায় থাকে কিংবা বেসিক্যালি কলকাতার বাইরে থাকে, কিন্তু অভিনয় জগতের প্রতি ইন্টারেস্ট আছে, কাজ করতে চায়, বা ধরো যে একদম প্রত্যন্ত গ্রামে থাকে তারা, তো তারা যদি অভিনয় করতে চায় কলকাতায় কিভাবে তারা সার্ভাইভ করতে পারে, তোমার কি মনে হয়? দেখো, আমার মনে হয় বেসিক এই ব্যারিয়ার্স গুলো কোনো ব্যারিয়ার্সই নয়, মানে কিচ্ছু যায় আসে না। মানে উইলিং হওয়াটা খুব দরকার, আর পেশেন্সটা খুব দরকার। বিকজ আমি যেখানে থাকি সেখান থেকে প্রপার টালিগঞ্জ প্রায় 2 ঘন্টা লাগে। তো এখন তাও হচ্ছে আমাকে পিক এন্ড ড্রপ গাড়ি পাঠানো হয়। একটা সময় যেত যখন আমি বঙ্গা লোকালে ট্রাভেল করতাম, প্রচন্ড ভিড়, আর তখন আমি অনেক ছোট, কিন্তু ওভাবেই চালিয়েছি, কোনো অসুবিধা হয়নি। বেসিক হচ্ছে ইচ্ছেটা থাকা দরকার। ইচ্ছে থাকলে উপায় হয়। যে প্রভাবটা আছে ওটা খুব সত্যি। তখন এরকমও দিন গেছে যে সিরিয়াল শেষ করে অনেক রাত হয়ে গেছে, কোনো গাড়ি নেই রাস্তায়, অ্যাম্বুলেন্সে লিফট নিয়ে বাড়ি এসেছি, এরকমও দিন গেছে জীবনে। তো ইটস অল অ্যাবাউট তুমি কতটা ফোকাস, কতটা ইচ্ছুক কাজটা করতে।
দ্যাটস অল, মানে কিছু না কিছু একটা উপায় বেরিয়েই যায়। ওকে, বাহ, বাহ, থ্যাংক ইউ বাহ। সো মাচ এরকম একটা অ্যাডভাইস দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো চন্দ্র, লাগলো। do you have any other question? হ্যাঁ, we have a question from বৈশাখী বিশ্বাস. She is asking, অ্যাক্টিং ছাড়া তুমি কি করতে বেশি ভালোবাসো? আবৃত্তি মনে হয়। অবন্তিকা, আমি আবার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এবার অ্যাক্টিং ছাড়া বৈশাখী, পুরো নামটা কি? বৈশাখী বিশ্বাস। বৈশাখী বিশ্বাস, yeah. বৈশাখী বিশ্বাস জিজ্ঞাসা করছে যে অ্যাক্টিং ছাড়া তুমি আর কি হ্যাঁ। করতে ভালোবাসো? acting ছাড়া কবিতা লিখতে ভালোবাসি, বলতে ভালোবাসি, পড়তেও ভালোবাসি। তাছাড়া এমনি আড্ডা মারতে ভাল লাগে, বাইক চালাতে ভাল লাগে, পুকুরে সাঁতার কাটতে ভাল লাগে, প্রেমপত্র লিখতে ভাল লাগে, এমনি চিঠিও লিখি বন্ধুদের। আরে এইসব বাহ, মজা, জীবনে অনেক মজা করি, এমনি মাঝে মাঝে করি। আর পাঁচটা মানুষ বেশ সাধারণ একটা জীবন কাটায়, আমিও তাই করি। তার বাইরে এক্সট্রা নয়, ওরকমই চলে। নাচতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, এই তো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। so beautiful. মানে এখানে introduction-এ সাধারণ স্বাভাবিক প্রচন্ড প্রাণোচ্ছল জীবনযাপন, যেটা আমরা সবাই করতে চাই, কিন্তু এই বলে না, এই ঘোর দৌড়ের জীবনে কোথাও আমরা আটকে যাই। এই জীবনটা আমরা সবাই বাঁচতে চাই, এই জীবনটা আমরা সবাই পেতে চাই। এই যে নিজের প্যাশনকে ফলো করা, সঙ্গে সঙ্গে নিজের জীবনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এগিয়ে চলা, দিস ইজ ইনক্রেডিবল থিং, দিস ইজ অ্যান ইনক্রেডিবল থিং, এন্ড থ্যাংক ইউ ফর গাইডিং আস থ্রু ইট টুডে। থ্যাংক ইউ ফর টেলিং all the other people who are watching our life currently that হ্যাঁ, জীবনটাকে এইভাবে বাঁচা যায়। এটা কোনো একটা রেসপন্সিবিলিটি না, এটা কোনো একটা মানে খুব চাপের ভার না, কিন্তু তুমি if you work with fun, if you think your work to be something you actually really want to do, তাহলে আমার মনে হয় কিছুই ম্যাটার করে না। আমার মনে হয় জীবনটাকে হেসে খেলে এমনি খুব স্বাভাবিকভাবে কাটানো যায়। বললাম কি? একদম, ইচ্ছে থাকলে বেরিয়ে পড়া যায়, যেমন একটু আগে বললো অবন্তিকা। একদম। তাহলে চন্দ্র, do we have other We have questions? more questions, yes. Sudakshina Okay. Das is asking, is saying, hi Avantika, wishing you a very happy new year. তোমরা কি What influenced or who motivated you to pursue your career as an actor? কোয়েশ্চেনটা একবার রিপিট আরেকবার কর একটু চন্দ্র। বলবে, রিপিট করবে? He is asking, what influenced or who motivated you to pursue your career as an actor? প্রথমত আমার স্যার, বিকজ স্যার নান্দিকারে ছিলেন, তো ছোটবেলা থেকে যখন ক্লাসে যেতাম, স্যারের এক্সপিরিয়েন্সের গল্প শুনতাম। তখন খুব ছোট, আমি 3.5 বছর বয়স, হয়তো অতটা বুঝতাম না, বাট ওটা খুবই ইনফ্লুয়েন্স করেছে আমাকে। আর তাছাড়া ওই আমার প্রতিদিন একই রকম জীবন খুব একটা আমি কাটাতে পারবো না, দম আটকে আসবে। তার থেকে ওই একই জীবনে অনেকগুলো জীবন কাটানোর যে লোভটা, সেটা সংবরণ করতে পারিনি বলেই হয়তো আজকে এই ফিল্ডে রয়েছি। ভাগ্যিস পারেনি লোকটা সংবরণ করতে, তাই জন্য তোমাকে আমরা পেলাম। সবাইকে পজ দেখাচ্ছি। হ্যাঁ, একটা হয়তো নেটে এখন একটা গন্ডগোল হচ্ছে, Hello. তোমাকে এখন বিষয়টা সেটা হলো হ্যাঁ, মানে আমরাও যদি এরকম করতে পারতাম বিষয়টা। Yeah, so basically Avantika, you started as a Huh? theater actor. So you started as a theater actor. তারপরে গিয়ে films and everything. No, I didn't start it. না, থিয়েটার অ্যাক্টর হিসেবে কথাটা একটু কাটছে। কেউ একটা রিপিট করো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি জিজ্ঞেস প্রচন্ড করছিলাম বাফার হচ্ছে, প্রচন্ড প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রিপিট রিপিট। হ্যাঁ, বলছি তাহলে you didn't start as a theater actor. না না বলছে। অবন্তিকা, can you hear us? আমি শুনতে পাচ্ছি না। এবার শোনা তুমি যাচ্ছে? বলো একবার, কি বলো, রিপিট করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে you didn't start as a theater actor. কেউ একজন রিপিট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, উই আর রিপিটিং ইট, বাট আমার মনে হয় যে কিছু একটা সমস্যা হচ্ছে, নেটের খুব ভালো সমস্যাই হচ্ছে। এটা বলতে চাইছে চন্দ্রদীপ, মানে যে ইউ ডিডন্ট স্টার্ট অ্যাজ এ মানে হি আস্কড ইউ ইফ ইউ স্টার্টেড ইউর জার্নি অ্যাজ এ থিয়েটার অ্যাক্টর, তো তুমি বললে যে না, ইউ ডিডন্ট, এন্ড
and Chandra? And What then I was was the asking her that if আমি we do start as a theater actor, তাহলে how did she learn acting? আচ্ছা হাউ ডিড অ্যাক্টিং? আচ্ছা, আমি যেই বয়স থেকে অভিনয়টা শুরু করি এই বয়সে অভিনয় শিখে করতে হয় এই কনসেপ্ট আমার ছিল না। 4 বছরের একটা বাচ্চা সেটা থাকে বলেও আমার খুব একটা মনে হয় না। তো Okay. হ্যাঁ, তখন হচ্ছে ডিরেক্টর যেটা বল সেটা শুনে শুনে করার চেষ্টা করতাম। মা বুঝিয়ে বুঝিয়ে দিত, ওরকম করে শুরু বেসিক্যালি। কিন্তু তাতে যেটা হয়েছে ওই প্র্যাকটিসটাতে দীর্ঘ বছর ছিলাম, মানে একটা কাজ রোজ করতে করতে আমরা সহজাত হয়ে পড়ি। আমারটা কমপ্লিটলি তাই। এবার এখন লজিক্যালি বুঝতে পারি, ইদানিং সেটা খুবই, হয়তো বিগত 5-6 বছরে। কিন্তু তার আগে যেটা করতাম সেটা যে খুব বুঝে শুনে আমি একদম বুঝে ক্যামেরা অ্যাঙ্গেল লাইট বুঝে করতাম তা নয়। তখন মানে যেভাবে আমাকে বোঝানো হতো আমি সেটাকে পোর্ট্রে করতাম, এখন নিজে সেটা লজিকটা বুঝতে পারি। আচ্ছা। I understand. বুঝলাম। তো বেসিক্যালি আমরা জেনারেলি দেখতে পাই যে আমরা যদি এখন বলি দ্যাট উইল পারসিউ আ কেরিয়ার ইন অ্যাক্টিং, আমাদের বাড়ি থেকে অনেক ধরনের চাপ আসে যে অ্যাক্টিং কেরিয়ার করে কি হবে, অ্যাক্টিং করলে কোথায় খেতে পাবি না পাবি, কেউ চান্স দেবে কি দেবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক যে অ্যাক্টিং অ্যাজ এ কেরিয়ার ইজ গুড থিং অর ইট শুডন্ট বি অর টেকেন অ্যাজ আ কেরিয়ার অপশন? দেখো, সমস্ত কিছুরই একটা কালো এবং সাদা দিক হয়। আর এটা একটা খুব কঠোর সত্য যে আমাদের প্রফেশনে খুব আনসার্টেনিটির মধ্যে আমরা থাকি। কবে সিনেমা হবে, বা আদৌ হবে কিনা, বা আদৌ কোনোদিন করে উঠতে পারবো কিনা, যেটা চেষ্টা করছি। এটা তো চাকরি নয় যে মাসে মাসে আমাকে মাইনে দেওয়া হবে। কিন্তু যদি আমরা একটা কাজ মন দিয়ে করি, হার্ড ওয়ার্ক রাখি, মানে সমস্ত হার্ড ওয়ার্কেরই তো একটা ভালো পে ব্যাক হয়। তো হ্যাঁ, সেটা অবভিয়াসলি থাকে, হয়তো স্ট্রাগলটা অনেক বেশি, অনেক বেশি ধৈর্য রাখতে হয়। মানে এরকম 3-4 বছর গেছে কোনো কাজই পাইনি, তখন যদি কেউ ভেঙে পড়ে ছেড়ে আসে সেটা ডিফারেন্ট। কিন্তু সেই সময়টা যদি স্টেডি থেকে, একটা কথা পাভেল দা বলে, একটা গল্প একদিন আমাকে বলছিল যে একবার একটা প্রবলেম হয়। তো একটা গ্রামের উপর একটা অভিশাপ নেমে আসে। তো শিবকে বলা হয় যে তুমি যতদিন না ডুগডুগি বাজাবে ততদিন এই গ্রামে বৃষ্টি হবে না। তো সবাই খুব টেনশনে পড়ে যায় যে বৃষ্টি হবে না, ওরা চাষি প্রধান ওই গ্রামটা, চাষবাস না হলে কি করে খাবে। তো সবাই চাষ বন্ধ করে দিয়ে বৃষ্টির অপেক্ষা করে। কিন্তু একটা চাষি থাকে যে প্রতিদিন চেষ্টা করে, চাষ করার চেষ্টা করে। তোকে সবাই পাগল বলে, ও বলে যে শিব যতদিন না ডুগডুগি বাজাচ্ছে এখানে তো বৃষ্টি হবে না, তুই চাষ করছিস কেন? ওই লোকটা কোনো উত্তর দেয় না, চাষ করে চাষ করে চাষ করে। একদিন লোকটা উত্তর দেয়, দিয়ে বলে যে বৃষ্টি যবে হবে হবে, কিন্তু আমি যদি চাষটা প্র্যাকটিসে না রাখি, আমি যখন ধরো 10 বছর পরে বৃষ্টি হলো, 10 বছর পরে যদি আমি ভুলে যাই চাষ করা। তো এটা যখন শিব শোনে, শুনেও খুব অ্যানসিয়াস হয়ে পড়ে, যে গিয়ে দুর্গাকে বলে তখন যে আমি তো এত বছর হয়ে গেল ডুগডুগি বাজাইনি, তো আমি যদি ভুলে যাই, তখন এই ভয়তে ডুগডুগি বাজিয়ে ফেলে আর বৃষ্টি শুরু হয়। তখন কি হয়, আর বাকি যত চাষি ছিল কেউ রেডি থাকে না, তো কেউ চাষ আর করতে পারে না, শুধুমাত্র ওই চাষিটি ছাড়া। তো হ্যাঁ, প্র্যাকটিসে থাকো, হার্ড ওয়ার্ক রাখো, কাজ কাজের মতন আসবে যাবে হবে। মানে খাটনি থাকলে সেটা একটা ফল অবভিয়াসলি আছে। দারুণ দারুণ বললে। সো ওখান থেকে দিগন্তিকা ইয়া ইজ আস্কিং, রসগোল্লা খেতে কতটা ভালো লাগে? মিষ্টি খেতে আমি খাবার দাবার খেতেই প্রচন্ড ভালোবাসি। আমার মা ভীষণ ভালো রান্না করে, সব ধরনের রান্না করে, তো সেই কারণে আমি খেতে খুব ভালোবাসি। ওকে, সো রাহুল চ্যাটার্জি ইজ আস্কিং, বিশ্ব চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের প্রভাব কতটা? বিস্তারিতভাবে জানালে ভালো হয়। অবভিয়াসলি, বিকজ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এত বড় বড় মাপের মানুষরা আছে আমাদের বাংলা থেকে। শুধু সিনেমা কেন, নাটকেও অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, প্রত্যেকে প্রত্যেকে। তো হ্যাঁ, কন্ট্রিবিউশন অনেক বড়। আর মানে হবে, তার কারণ এত বড় বড় পার্সোনালিটিস এত কিছু কন্ট্রিবিউট করে গেছে। সেগুলো মানে হয় না, শিল্পীদের তো কোনো মৃত্যু হয় না, তারা অনেকদিন আগে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, কিন্তু সৃষ্টিগুলো থেকে গেছে, সেগুলোই কন্ট্রিবিউশন। আমি দেখছি, আমার পরের জেনারেশন দেখবে, তার পরের জেনারেশন। সত্যজিৎ রায় কোনোদিন হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যাবে, এইটা পসিবল নয়। রবীন্দ্রনাথ কোনোদিন হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যাবে, একটা পরের জেনারেশন হঠাৎ করে এসে বলবে আমি তো চিনি না রবীন্দ্রনাথকে, এইটা কোনোদিনই পসিবল হবে না। তো হ্যাঁ, একটা কন্ট্রিবিউশন যেটা জেনারেশনের পর জেনারেশন মানুষ সেলিব্রেট করছে, ভুলতে পারছে না, এর থেকে বড় আর কি হতে। নিশ্চয়ই নিশ্চয়ই, অফকোর্স। আর আই থিঙ্ক দুটো কোয়েশ্চেন্স আছে। অদিতি জিজ্ঞেস করছে, তুমি যা যা কাজ করেছো তার মধ্যে তুমি কোনটা সব থেকে বেশি এনজয় করেছো? কাজ প্রতিটাই ভীষণ এনজয় করে করি বা
করেছি বলেই হয়তো কাজগুলো এত ভালো হয়েছে, ভালোবাসা থেকে এসছে বলে। সেভাবে দেখতে গেলে সবকটা কাজই না মানে এক একটা পরিবারের মতন হয়ে যায়। আমি প্রত্যেকটা জায়গা থেকে প্রচন্ড ভালোবাসা গ্যাদার করেছি, কিন্তু রসগোল্লাটা সব থেকে বেশি প্রিয় হওয়ার কারণ হচ্ছে, হয় না যে পরিবারটা যত দিন বেশি এক্সটেন্ড করে তত বেশি প্রভাবিত করে। এটা একটা 3 বছরের পরিবার, তো অনেক আরো কাছ থেকে মানুষগুলোকে দেখেছি। 3টে বছর ধরে একটা জায়গায় সংসার করাটা যতটা বেশি এফেক্ট করবে, আর বাকিগুলো ভীষণ প্রিয়, কিন্তু এটা যেহেতু অনেকটা দিন ধরে চলেছে, এটার এফেক্টটাও অনেকটা বেশি জীবন। ইয়েস। আর অদিতি আরেকটা কোয়েশ্চেন করছে যে তুমি যা যা কাজ করেছো, ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ রোলস আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ডু ইন ফিউচার? একদম খুব ভালো এই কাইন্ড অফ যেটা আমাকে অফার করা হবে, আমি প্রত্যেকটা ধরনের রোল ভেরিয়েশন ট্রাই করতে চাই, চেষ্টা করতে চাই, দেখতে চাই যে আমি পারি কিনা। কেন কি সবার আগে নিজেকে চ্যালেঞ্জ করা দরকার। মানে আমি যদি নিজের আগের রেকর্ডটা না ভাঙতে পারি তাহলে আর কোনো কিছু পসিবল নয়। কেন কি আমি যদি আগে যে পারফরমেন্সটা করেছি সেটার মতনই সমান করতে থাকি, একটা টাইমের পর লোকজন বোর্ড হয়ে যাবে, যে বলবে আর নতুন করে কিছু দেখার নেই, চলো হয়ে গেছে এই চ্যাপ্টারটা, যেটা আমরা প্রত্যেক বছরের সিলেবাসের বইতে করে থাকি। হ্যাঁ, এইটার পড়া শেষ। আর মানে জেনারেলি আমরা যেটা করি, এবার ফার্স্ট বয়দের কথা আমি জানি না, আমি কোনোদিন ছিলাম না, তো হ্যাঁ মানে এই শেষ, চলো এবার 9 দেখো, 9 শেষ, চলো 10 দেখো, বোর্ডই শেষ হয়ে গেছে, এরম ব্যাপার। কিন্তু তুমি যদি নিজেকেই চ্যালেঞ্জ দিতে থাকো যে এই রেকর্ডটা আমি বানিয়েছি, এটা এরকম অভিনয় হয়েছে, এই রিভিউজ আসছে, দর্শক এতটা ভালোবেসেছে, পরে এটাকে ব্রেক করতে হবে থ্রু ডিফারেন্ট রোলস, ডিফারেন্ট শেডস। তো হ্যাঁ, আমি সবকটা এক্সপ্লোর করতে চাই। ভেরি গুড। আর এখানে সুদক্ষিণা কোয়েশ্চেন করছে আবার, তুমি কি বিবলিওফাইল? ইফ ইয়েস, তোমার কিছু পছন্দের বুক সাজেস্ট করো আমাদের। আমি অত বেশি বই পড়ি না, মানে পড়ি কিন্তু আমার গল্প শুনতে বেশি ভালো লাগে, তার জন্য আমাকে ছোটবেলায় মা পড়ে শোনাতো, এখনো লোকজন পড়ে শোনায়, সেটা একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। আর তাছাড়া একটা বই আমি আপাতত যেটা পড়ছি সেটা হচ্ছে সারা জীবনের মতো, একটা কবিতার বই, ওটা ভীষণ সুন্দর। আমি প্রতিদিন রাত্রির বেলা, আমি মানে বেশিরভাগ যেটা পড়ি হচ্ছে কবিতা, প্রচুর কবিতার বই পড়ি, গল্প অতটা পড়া হয় না আমার। আপাতত সারা জীবনের মতো পড়ছি। আর আজকেই জয়েন করেছি সংগ্রাম বলে, তাদের সেবার স্ক্রিপ্টটা পড়ে। তোমার লেখা, তুমি আই থিঙ্ক আমি শুনছিলাম যে তুমি ডায়লগ ওয়াইজ স্টোরি লিখতে ভালোবাসো, তাই না? হ্যাঁ, মানে যেহেতু ছোটবেলা থেকে গল্প থেকে বেশি স্ক্রিপ্ট পড়েছি, তো ইনফ্লুয়েন্সটা বেশি হয়েছে। মানে গল্পটা গল্পের মতন কিভাবে লিখতে হয় আমি জানি না, তার থেকে আমার সংলাপ দিয়ে লিখতে সুবিধা হয়, যেহেতু ওটা দেখে দেখে অভ্যস্ত, তো সেই কারণে ওভাবে লিখি। আর হ্যাঁ, শর্ট ফিল্ম বানাই টুকটাক, তো সে কারণে কাজে লেগে যায় স্ক্রিপ্টস গুলো। আচ্ছা, আমি কি একটা আবদার করতে পারি ছোট্ট? হ্যাঁ প্লিজ। আমরা অনেকেই জানি, আর অনেকে হয়তো জানে না, যে তুমি ভীষণ ভালো যেমন আবৃত্তি লেখো, তেমনি আবৃত্তি পাঠও করো। তো একটা ছোট্ট কবিতার কয়েক স্তবক বা এটা কি হতে পারে? প্লিজ একটা হয়ে যাক। হ্যাঁ, হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার ভাবি হ্যাঁ কোন কবিতাটা বলা। আমি জানতাম না হঠাৎ করে ঝামেলার মধ্যে আমার পড়তে হবে। নিজের কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না, এই জন্যই মা বলে ফোনটা কম ঘাট, এমনি সময় সবকিছু পেয়ে যাই, কিছুতে খুঁজে পাচ্ছি না, যা বাবা। কি আচ্ছা, হ্যাঁ, একটা কবিতা ঠিক ছড়ার মতন বলতে পারো। এই লকডাউনে যখন ঘরে বসে বসে আমি প্রচুর বোর হচ্ছিলাম, লিখেছিলাম, তো জানলা, একলা ঘরে জানলা হবি, তোর ভিতরে দেখবো আকাশ, দিগন্ত নীল দস্যি নদী, তুই কি আমার সার্সিবিহীন জালনা হবি, চার দেওয়ালের বদ্ধ ঘরে বৃষ্টিপাতের আলতো ছোঁয়া, কালচে মেঘার তার আলো, স্বাধীন হাওয়া, বক্ষ মাঝে লুটোপুটি, সার্সিবিহীন জালনাটা খুব অল্প আছে অভিমানী, রোদের আলোয় ঘর ভেসে যা, জালনা পানে চোখ মেলেছি, বল না আমার জালনা হবি, একলা ঘরের আলোক ধারার
একটি মাত্র সূত্র হবি, আমার একার জালনা হবি। না, এই সময় বুঝতে পেরেছিলাম যে জালনার খোলা অনেক বড় ইম্পর্টেন্স, যখন মানুষ বাইরে বেরোতে পারে না, কেবলমাত্র জানলার পাশে বসে বসে পাশের বাড়ির কাকিমার সাথে আড্ডা মারি, তখন এগুলো মনে হয়। লকডাউনটা খুব বাজেভাবে affect করছে। ওয়ান্ডারফুল পিস অফ মানে এই ভাবনাটা কোয়েশ্চেন আছে আমাদের এখানে। আমাদের একটা লাস্ট কোয়েশ্চেন আছে এখানে, রাহুল চ্যাটার্জি জিজ্ঞেস করছেন, ঋত্বিক ঘটক আমারও খুব প্রিয়, ওনার যে কোনো 5টা প্রিয় সিনেমা যেটা তোমার লেগেছে বললে ভালো হয়, আর বিশ্ব চলচ্চিত্রে তার প্রভাব কিভাবে? আমার ঋত্বিক ঘটকের সিনেমা খুব একটা দেখা হয়েছে তা নয়, খুব একটা দেখা হয়নি। আমি শুরু করব হয়তো খুব রিসেন্টলি, কেন কি এর আগে যে বয়সটার মধ্যে দিয়ে আমি গেছি, তো তখন আমার মনে হয়নি আমি ঋত্বিক ঘটক খুব একটা বুঝতে পারবো। মানে খুব একটা সহজ নয় ঋত্বিক ঘটক বোঝা। সত্যজিৎ রায় অনেকটা গোপী গাইন বাঘা গাইন হোক বা দেবী হোক, অনেকটা বোঝার মতন। ঋত্বিক ঘটকের মানে সত্যজিৎ রায় অনেকটা সাধারণের জন্য লিখতেন যাতে সবাই বুঝতে পারে। ঋত্বিক ঘটক আরেকটু মানে মানে ওটা হয়তো বুঝতে সবার পেরেছি, জন্য। বোঝা যাচ্ছে হ্যাঁ, মানে সব বয়সী পাঠক। কিন্তু আমি দেখা শুরু করবো অবভিয়াসলি, মানে দেখতেই হবে, অপশন নেই। বেশ, এখন তো সবে জার্নি শুরু, এখন তো শেখাও শুরু, দেখাও শুরু হোক না। একদম। তাহলে কি আমরা এই পর্বের একদম শেষ ভাগে চলে এসেছি চন্দ্র? একদম শেষ ভাগে চলে এসেছি। অদিতি বলছে কবিতাটা খুব ভালো, খুব দারুণ। সত্যি খুব ভালো লাগলো। মানে আমরা বিশ্বাস করো, আমরা ভেবেছিলাম যে হয়তো 12-13 মিনিট 15 মিনিট তারপরেই হয়তো বিষয়টা কেমন খেটে যাবে, কিন্তু তুমি ছিলে বলেই এবং আর we are really really thankful to you from জাগরণ নাট্যদল, and even all members যারা আছেন তারা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সত্যি আন্তরিকভাবে প্রচন্ড ভাবে অনেক 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 ভালোবাসা দিচ্ছে তোমাকে এই মুহূর্তে। থ্যাংক ইউ থাকার জন্য, এত বিরক্তি অনেক মানে সবকিছু সহ্য করে নেওয়ার জন্য। পাতি কথা, এত সমস্যা হলো প্রথমত, দ্বিতীয়ত এই যে আবদার, এই যে এক একটা প্রশ্ন হঠাৎ করে ছুড়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে ঠিকঠাক মতো নিয়ে শান্তিভাবে শান্তিপূর্ণ দেওয়া। থ্যাংক ইউ। আর চন্দ্র, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? সায়ন ব্যানার্জি বলছে দারুণ লাগলো। ঋষভ ইজ সেইং লকডাউনটা কেমন কাটলো? সুজুকি শিল্প বা সাহিত্য চর্চার মধ্যে দিয়েই নাকি তার বাইরে কিছু ছিল? মানে লাস্টের দিকে আর পাচ্ছিলাম না, আমি ঘোরাঘুরি করেছি, হ্যাঁ প্রিকশনস নিয়ে ঘুরেছি, সিনেমা দেখেছি, গান শুনেছি, আড্ডা মেরেছি, গাছ লাগিয়েছি, বাড়ির লোকের সাথে ঝামেলাঝাটিও হয়েছে। এতদিন একসাথে মানে 24 ঘন্টা তো সবসময় দেখতে হচ্ছিল না, তো দেখতে গিয়ে অনেক কিছু ডিসকভার করেছি, অনেক ঝামেলাঝাটি হয়েছে, হয়েছে। সেটা হবে, সেটা হতেই হবে। প্রশ্ন আছে, আধুনিক সময়ে বাংলা প্রিয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কে? ঋত্বিক দাকে আমার ভীষণ ভালো লাগে, হি ইজ মাই অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। স্বস্তিকা দিকে আমার ভীষণ ইচ্ছে, মানে যদি কোনোদিনও সুযোগ হয় তাহলে হয়তো একটা স্ট্রেচার রেডি রাখতে হবে, আমি দেখলেই অজ্ঞান হয়ে যাবো, এরকম একটা ব্যাপার ঘটতে পারে আমার। ঋদ্ধি সেন আমার খুবই প্রিয় একজন আমাদের জেনারেশনের। যেবার প্রথম দেখা ছিল আমার স্টাক হয়ে গেছিল, আমি আমাদের রসগোল্লার মিউজিক লঞ্চ চলছিল, তো ওর সাথে দেখা হলো, দেখা হওয়ার পর আমি আমাদের অ্যাঙ্কারিং করার কথা আমার আর উজানের, তো অ্যাঙ্কারিং করব কি আমি সব ভুলে গেছি পৃথিবীর। তো হ্যাঁ, এরকম হয় আমার সাথে। এরা প্রত্যেকে, আরো অনেকজন, আসলে সোহিনী সরকার, প্রত্যেকে, আমি শাশ্বতদার সাথে কাজ করতে চাই, অনেকজন, অ্যাকচুয়ালি লিস্টটা অনেক বড়। এরকমই যেন বড় থাকে লিস্টটা, আর আমরা এটাই চাইবো। আর আমরা পরবর্তীকালে যে কথা নাম তুমি বললে, প্রত্যেকটা নামের সঙ্গে তোমার নামটাও খুব প্রয়োজনীয়, এবং চাইবো যাতে আরো আরো অনেক অনেক ভালো ভালো ছবি, ভালো মন্দ সেটা বিচার করে না, অনেক ছবি তুমি করো, সেই ছবির যেন সাক্ষী আমরা সবাই হয়ে থাকতে পারি, সেই ছবির যেন প্রত্যেকটা মুহূর্ত এরম ভাবে আমরা তোমার থেকেই জানতে পারি। আর এমনি অনেক অনেক আড্ডা, অনেক ফান, অনেক কিছু, অনেক মজা হতে পারে আমাদের সবার। এখানে সুদর্শনা ভালো থেকো, অবন্তিকা কবিতাটা ভীষণ ভালো লেগেছে, এবং অদিতি সরকার লিখছে থ্যাংক ইউ অবন্তিকা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে।
মোস্ট একদম এরা দুজন আমাদের কথাটা পুরো সাম আপ করে দিয়েছে যে রিয়েলি উই ওয়্যার এক্সাইটেড টু মিট ইউ এন্ড দিস মিট ওয়াজ বেসড অন দ্যাট। খুব ভালো লাগলো কথা বলে। হোপ টু গেট ইউ সুন अगेन, সি ইউ ইন লাইভ अगेन and on screens. Hopefully this time we'll go and watch it in theaters because আগের বার তো রসগোল্লা আমার দেখা হয়নি থিয়েটার্সে, আমাকে তো ঘরে বসেই দেখতে হয়েছে। সো নেক্সট টাইম একদম আমরা সবাই মিলে যাব থিয়েটার্সে দেখতে। Hopefully we'll see another great piece from you. So waiting for that. Oyan, you want to say something? No, আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি হ্যাঁ মাল্টিপ্লেক্স আর হ্যাঁ সমস্ত এখন ওটিটি তে অ্যাভেলেবল হয়ে যাওয়ার পর আর এমনিতে যেইভাবে সিনেমা চুরি হয় তাতে লোকজন সবাই ফোন ল্যাপটপে দেখে নিচ্ছে, তাতে যেটা হচ্ছে কি প্রডিউসাররা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ওরা পরের বার সিনেমা বানাতে ভয় পাচ্ছে। তো সাইকেলটা কি হবে, যত এদিক থেকে লোক কমবে ওরা তত টাকা দিতে ভয় পাবে, আর যত টাকা দিতে ভয় পাবে প্রডিউসারের সংখ্যাটা কমবে, ধীরে ধীরে সিনেমার সংখ্যাটাও কমে যাবে। তো সেটাকে যাতে বন্ধ করা যায় একটা ভারসাম্য বুঝে সবাই সিনেমা দেখতে গেলে আমরা ভালো সিনেমা বানাতে পারবো, এটা তো হ্যাঁ সিনেমা দেখতে যাওয়াটা এই কারণে খুব ইম্পর্টেন্ট। একদম সেটাই আমি ট্রাই করছি, মানে যাই সিনেমা দেখেছি 2018-19 সবই কিন্তু হলে গিয়ে, তো বেসিক্যালি ট্রাইং দ্যাট। আর ব্যাপারটা এখানে চৈতালি লিখছে খুব সুন্দর, ঋষভ ঘোষ লিখেছে ভালো থেকো সুস্থ থেকো আর সৃষ্টি করে যাও, সুস্থ থেকো। হ্যাঁ দিগন্তিকা রিয়া ভালো। আমরা তাহলে শেষ করি। সবাইকে থ্যাংক ইউ টু অল দ্য ভিউয়ার্স যারা বসে দেখলে, মানে জানি বেরিয়ে যেতে হচ্ছে ঢুকতে হচ্ছে, বেরিয়ে যেতে হচ্ছে ঢুকতে হচ্ছে, এরকম একটা বিষয় চলছে। আমাদেরও অনেক এখানে প্রবলেম হয়েছে, বাট আমি খুব খুশি আন্তরিকভাবে, কারণ এই বিষয়টা সাকসেসফুল হয়েছে এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ আমার কাছে এটা সাকসেসফুল, কারণ আমরা সবাই কথা বলতে পেরেছি, আমরা কিছু আদান প্রদান করেছি এই বিষয়ের মধ্যে, এবং এটা আমার কাছে খুব মূল্যবান। এটা সবার কাছে, এটা চন্দ্রদ্বীপের কাছে, সমস্যার কাছে, সবাই 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 যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে চেনে, তাদের কাছে খুব মূল্যবান এই থটস গুলো, এই এক্সপিরিয়েন্সেস গুলো। থ্যাংক ইউ সো মাচ অবন্তিকা বিশ্বাস টু বি উইথ আস টুডে অন দিস। Thank you so much. Chandru, let's end this session then. Let's end this. Thank you. See you all again. Bye bye. Good night. Good night. Good night. Good night.